শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, রাঙা সকাল মানেই কিন্তু রাঙা মানুষ, সফল মানুষ যাদের জীবন গল্পে আমরা নতুন করে উজ্জীবিত হই, নতুন করে আমরা জীবনকে সাজাতে শিখি। আজও আমাদের সঙ্গে তেমনই একজন মানুষই রয়েছেন। তিনি কে সেটি আনিসি জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবার আছে। একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। শুভ সকাল সাকি, কেমন আছো? আমি ভালো আছি আনিস, তোমাকেও শুভ সকাল। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। এই যে সবসময় বলো ভালো আছো, এই ভালো থাকার সংজ্ঞা আসলে তোমার কাছে কি কি রকম? আমি বলবো ভালো থাকাটা আসলে সবসময় নিজের কাছে, নিজের চিন্তা ভাবনাটাকে যদি তুমি সবসময় পজিটিভ রাখার চেষ্টা করো বা রাখতে পারো, এটাই আসলে ভালো থাকার মূল মন্ত্র হতে পারে। একদমই তাই। এবং সবাইকে নিয়ে বাঁচা, সুন্দর চিন্তা ভাবনা নিয়ে জীবনযাপন করা, সেটাই বোধহয় আমাদের ভালো থাকার অনেক বড় একটা অনুপ্রেরণা, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই, চমৎকার করে বললে। এবং আজকে আমাদের মাঝে এমন একজন সমৃদ্ধ মানুষ আছেন, তার আলোয় আলোকিত হব। চলো কে আছে জেনে চলো জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? জীবন খুব সুন্দর। আমি এইভাবে উত্তরটা দিই। একটুক্ষণ আগে আপনারা যেভাবে বলছিলেন যে কেমন আছি, তার যেটা সংজ্ঞা সাকি দিল, আমার মনে হয় সেটাই সবচাইতে বড়, যে জীবনে সব যেগুলো ভালো জিনিস আছে সেগুলোকে উদযাপন করা, সবাই মিলে একসঙ্গে আনিস বলেছেন বাঁচা, পরস্পরকে ঋদ্ধ করা, শানিত করা, তাহলেই তো আমরা ভালো আছি। চমৎকার স্যার, কি চমৎকার করে বললেন স্যার। পুরো অনুষ্ঠান জুড়েই আপনার কথার মাধ্যমে, আপনার আলোকিত জীবনের মাধ্যমে আমরা সমৃদ্ধ হব। যদিও 1 ঘন্টা খুবই অল্প সময়, আমার কাছে মনে হচ্ছে আপনার জীবনে মহান মুক্তিযুদ্ধের ভূমিকা রয়েছে, আপনার লেখনী, আপনার শিক্ষকতা, সবকিছু মিলেই আমরা ভীষণভাবে সমৃদ্ধ হব। তার আগে একেবারে শৈশবে ফিরে যেতে চাই, বরিশালের সেই পথে প্রান্তরে হাঁটতে চাই, আপনার হাত ধরে, আপনার পথ ধরে। শুনি ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলায় আমার জন্ম বরিশালে এবং 1951 সনে, এবং আমার জন্ম হয়েছিল বেশ রাতে 10:40 প্রচণ্ড শীতের মধ্যে। এবং আমার বাবা কলেজ শিক্ষক ছিলেন, মা গৃহিণী। এবং তখনকার বরিশালের মানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে পারিবারিক দিক থেকে আমরা যে জায়গায় বড় হয়েছি, তখন পাড়া বলে একটা প্রতিষ্ঠান ছিল। এখন হয়তো এখনকার যারা শিশু কিশোর তারা হয়তো জানবে না, কিন্তু পাড়া বলে একটা অবস্থান ছিল। তো সেই পাড়ায় আসলে যারা বসবাস করতেন এক এক পাড়ায়, তো আমরা আত্মীয় স্বজনদের মতোই বড় হয়েছি। বাবা মা আমাদের অভিভাবক ছিলেন এটা খুব একটা বলা যাবে না। আসলে পাড়ার যত বয়োজ্যেষ্ঠ আশেপাশের যে সমস্ত মানুষ ছিলেন তারাই আমাদের অভিভাবক ছিলেন। তো পারিবারিক দিক থেকে এটা একটা বড় প্রাপ্তি, যে একটা খুব সুনন্দ, একটা মায়াময়, স্নেহময় পরিবেশে আমরা বেড়ে উঠেছি আমি। আর দ্বিতীয় হচ্ছে যে তখন অন্যান্য জেলা শহরের মধ্যে বরিশালও অত্যন্ত সমৃদ্ধ ছিল সাংস্কৃতিক দিক থেকে, চিন্তাধারার দিক থেকে, আন্দোলনের দিক থেকে। তো স্বাভাবিকভাবে আমরা যখন স্কুলে কলেজে পড়াশোনা করেছি, তখন দেখা গেছে যে এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল, এই যে সাংস্কৃতিক মূল্যবোধ, এই যে চারপাশে এত গান, নাটক, কবিতা, অনুষ্ঠান হচ্ছে, এবং একটা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বড় হয়েছি, যেখানে ধর্মীয় যে বিভাজন সেটা কিন্তু ছিল না। যারা ধনী দরিদ্রের বিভাজন কি ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু সেটার কোনো উলঙ্গ প্রকাশ ছিল না। তো সুতরাং স্বাভাবিকভাবেই কোনো একটা স্তরে হয়তো সেই বিভাজন ছিল, কিন্তু আমরা যারা তখন বড় হয়েছি শিশু কিশোর হিসেবে, তারা কিন্তু এই বিভাজন আমাদেরকে স্পর্শ করতে পারেনি। খুব সুন্দর একটা পরিবেশে আমরা বড় হয়েছি। নিশ্চয়ই স্যার, আসলে শৈশব মানেই তো আমরা জানি যে ঐশ্বর্যময়, কিন্তু আপনাদের ক্ষেত্রে মনে হয় আরো একটু বেশি বলবো যে ঐশ্বর্যমণ্ডিত ছিল। স্যার, ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন। আমার একটি বোন আর আমরা 3 ভাই। আমি সবার বড়। তারপরে আমার যে বোন, সে আমার চাইতে 2 বছরের ছোট। তারপরে আর 2টো ভাই। এর মধ্যে আমার বোন এবং তারপরের ভাইয়ের মাঝখানে আমার একটি ভাই জন্মেছিল। বেঁচে থাকলে তার বয়স এখন হয়তো 65-67 হতো, কিন্তু জন্মের পরদিনই সে মারা যায়। আমি উল্লেখ করলাম এটা এই কারণে যে এটা সেই শিশু বয়সে আমাকে খুব গভীরভাবে নাড়া দিয়েছিল। আমার এখনো একটা স্মৃতি আছে যে
আমার বাবা নিয়ে গেলেন আমার মায়ের কাছে আমার ভাই বোনকে, এবং তখন একটা কাঁচের টেবিলের উপরে একটি সদ্যজাত শিশু শুয়ে আছে, তার পুরো ঠোঁট এবং মুখ নীল হয়ে আছে। এইটা আমার মনে আছে। সেই জন্য আমি সবসময় যে ভাইটি, তাকে আমরা পাইনি, কিন্তু তার কথা বলি। জি, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। বলা যায় যে শুধু পরিবারের মধ্যেই আসলে আপনারা বড় হননি, মানে আপনাদের সময়টা আপনি যেটি বলছিলেন যে বয়োজ্যেষ্ঠ যারাই ছিল সবাই ছিল আসলে গার্জিয়ান। একটা সময় মানে সেই রেওয়াজটাই সবার ক্ষেত্রেই ছিল। আপনাদের সময়ের কথা যদি বলি স্যার, সেই সময় আরও অনেক গল্পই আমরা জানবো আজকে। তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে দর্শকদেরকে জানাবো, তারপর আবার আপনার কাছে ফিরবো। দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে কয়েকজন অর্থনীতিবিদ কাজ করেন তাদের একজন ডক্টর সেলিম জাহান। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক। জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনের মূল লেখক টিমের অন্যতম সদস্য তিনি। এর আগে 1993 থেকে 2001 সাল পর্যন্ত জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের উপপরিচালক হিসেবে 9টি বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদন প্রণয়নের কোর টিমের সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পড়াশোনা করে একই বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক পলিসির ভিজিটিং স্কলার ছিলেন। বিশ্বব্যাংক, ILO ছাড়াও বাংলাদেশ পরিকল্পনা কমিশনে পরামর্শক ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। শিল্প সাহিত্যের জগতেও রয়েছে তার সরব উপস্থিতি। রবীন্দ্রনাথের অর্থ চিন্তা বিষয়ে প্রবন্ধ লিখেছেন সেই 1984 সালে। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য বই বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতিক অর্চা, শাসিতে স্বদেশের মুখ, ফ্রিডম ফর চয়েস, এসেস অন হিউম্যান ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ কন্টেম্পোরারি ডেভেলপমেন্ট ইস্যুস। আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে। স্যার, ছোটবেলার গল্প শুনছিলাম, যদিও আপনার পুরো যেটি আমরা শুরুতেই বলছিলাম যে বর্ণাঢ্যময় জীবন রয়েছে, অনেক প্রাপ্তি বলবো, সেই বিষয়গুলো আমাদের জন্য অনেক ভীষণ আনন্দের এবং উৎসাহের। আমরা সেই জায়গাতেও আসবো। ছোটবেলার গল্পে একটু জানতে চাই যে বাবা মায়ের তো একটা চাওয়া পাওয়া ছিল এত কিছুর মাঝেও, কি চাইতেন ডক্টর সেলিম বড় হয়ে কি হবে? আমার মনে হয় যে আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন এবং মাও প্রচুর পড়াশোনা করতেন, যদিও তার আনুষ্ঠানিক পড়া প্রাইমারির উপরে যায়নি, কিন্তু আমাদের কাছে বিশেষত তার সন্তানদের কাছে তাদের চাওয়া ছিল যে আমরা ভালো মানুষ হব। আচ্ছা, আমরা ভালো মানুষ হব, আমরা মানবিক মানুষ হব, যারা অন্য মানুষের প্রতি সহমর্মিতা দেখাবে, যাদের মধ্যে দয়া, যাদের মধ্যে একটা মমত্ববোধ, সংবেদনশীলতা একটা জন্ম নেবে। সুতরাং আমার বাবা মা কখনোই মানে আমরা বড় হয়ে কি হব, বিখ্যাত হতে হবে কিংবা প্রচুর সম্পদশালী হতে হবে, এই জাতীয় মূল্যবোধ ঠিক আমাদের মাঝখানে প্রথিত করার কখনোই চেষ্টা করেননি। তাদের কথাই ছিল যে ভালো মানুষ হও, ঋদ্ধ মানুষ হও, অন্যকে সম্মান করতে শেখো এবং সেই সঙ্গে সঙ্গে একটা সৎ জীবন যাপন করতে চাও। মানে ছোট্ট করে বলি, আমাদের সেই সময় তখন আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছি বা বিশ্ববিদ্যালয় থেকে বের হব, তো তখন খুব একটা রেওয়াজ ছিল যে সন্তানরা যেন আমলা হয় এবং পাকিস্তানের সময় সেই সিএসপি খুব আমলা হওয়ার জন্য একটা প্রচেষ্টা বাবা মার একটা আকাঙ্ক্ষা ছিল। আমার বাবা সবসময় চাইতেন যে তার ছেলে যেন আমলা না হয় এবং শিক্ষকতা করে। সেটা কখনো মুখ ফুটে কখনো বলেননি, তার বন্ধুবান্ধব আমাকে পরবর্তী সময় বলেছে। আর আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করি 1975 সালে, তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। তো সুতরাং বুঝতে পারছেন যে কোন জাতীয় আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তাদের ছিল আমার প্রতি। একদমই, মানে সেই সময় যেটা খুব স্বাভাবিক ছিল, আপনি যেটা বলছিলেন ওই যে আমলা হওয়ার বিষয়টা, এটা অনেকটা সময় ধরে কিন্তু অনেক বাবা মার মধ্যেই ছিল। মানে আপনাদের পিরিয়ড থেকে শুরু হয়েছে কিনা আমি জানি না, হয়তো তারও আগে থেকে কিনা,
অনেকটা সময় পর্যন্ত এটাই ছিল, বাবা মারা চাইতেন যে আমলা হোক, গভর্নমেন্টের একটা ভালো একটা পজিশনে ছেলেমেয়েরা যায়। এখনো কিন্তু সেটি আছে, এখনো আছে কিন্তু আগের তুলনায় অনেক কমেছে। সেই জন্যই বলছিলাম, কিন্তু আপনার বাবা একেবারেই মানে এটা ভাবা যায় না যে চাইতেন যে ছেলে শিক্ষক হোক। তার মানে বোঝা যায় যে পড়াশোনার যে বিষয়টা বা মানবিকতার যে বিষয়টা বা সেবামূলক যে মনোভাব, সেটা আসলে আপনার পরিবারে ছিল একদম, এবং সেই জায়গা থেকেই আসলে আপনি নিজেকে বা আপনারা নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন। একদম। স্যার, বরিশালে আপনার স্কুল লাইফটা শেষ হলো, কলেজ জীবনটা কি বরিশালে কাটলো? কলেজ জীবনটাও বরিশালে। আমার বাবা খুব ব্যতিক্রমী মানুষ ছিলেন। আপনি আমার নাম হয়তো দেখেছেন যে সেলিম জাহান। জি। আমার বাবার নাম সিরাজুল হক। আচ্ছা। আমরা কিন্তু বাবার পদবি আমি পাইনি, আমার অন্য ভাই বোনরা পেয়েছে হকটা। আচ্ছা। আমার নামের শেষ অংশটুকু এসছে আমার মায়ের নাম থেকে। আচ্ছা। কারণ আমার মায়ের নাম হচ্ছে জাহানারা। তো মনে করুন 70 বছর আগে একজন যুবক তার প্রথম পুত্রের নামকরণ যখন করেছেন, তখন নামের দ্বিতীয় অংশটি তার স্ত্রীর নাম থেকে নিয়েছেন। তো এটাই বোঝায় যায় যে এখন হয়তো এটা খুব রেওয়াজ হয়ে গেছে, এখন অনেকেই করেন, কিন্তু তখন খুব একটা দেখা যায় না। কারণ এইটার সঙ্গে তো আপনি যেটি বলছিলেন স্যার, শুধু বাবা মা তো সম্পৃক্ত না, পুরো পরিবার, মানে তাদেরও তো একটা কি বলে অপিনিয়ন থাকে যে এটা করা যাবে কি যাবে না। এটা খুবই রেয়ার, খুবই রেয়ার। জি স্যার। আপনি কলেজ জীবন সম্পর্কে বলেছিলেন, আমার কলেজও বরিশালে। আমি সরকারি বিএম কলেজে। আপনার নামটা কি আপনার বাবা রাখলো স্যার? এইটাই আসলে আমি ঠিক আপনার উত্তর দিতে পারবো না, কারণ আমি রাখিনি। এটা খুব নিশ্চিতভাবে বলতে পারি। আমার মনে হয় মানে কার ডিসিশনে হলো সেটা জানতে চাই। আমার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বরিশালে বড় হয়েছি, কারণ আমার বাবা কাজ উপলক্ষে বরিশালে চলে গিয়েছিলেন এবং তিনি এবং জীবনানন্দ দাস সহকর্মী ছিলেন ওই সময়। তো সুতরাং বৃহত্তর পরিবার যেটা আমাদের বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, তাদের অবস্থান ছিল নোয়াখালীতে। আচ্ছা। তো সুতরাং বুঝতে পারছেন যে একজন যুবক যুবতী সংসার পেতেছেন 40 শতকের শেষের দিকে। নামকরণের ব্যাপারেও আমার মনে হয় যে এটা বাবা মার সম্মিলিত একটা সিদ্ধান্ত। বৃহত্তর পরিবার যেটাতে খুব একটা প্রভাব ফেলতে পেরেছে আমার মনে হয়। জি স্যার, সেই জন্যই আসলে আমাদের আজকের এই প্রশ্নটা করা। স্যার, আপনি বাবার কথা বলছিলেন, এত সমৃদ্ধ মানুষ ছিলেন, চিন্তা ভাবনা এত ব্যতিক্রম, আপনার কথা শুনে যতখানি মনে হচ্ছে ভীষণ প্রগতিশীল ছিলেন। তার জীবনটা সম্পর্কে একটু ছোট্ট করে জানতে চাই, কেমন মানুষ ছিলেন, আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? এটার একটা ইতিবাচক দিক আছে, আবার এটার একটা নেতিবাচক দিক আছে। নেতিবাচক দিকটা হচ্ছে আমার বাবা খুব স্বল্প কথার মানুষ ছিলেন। তো স্বল্প কথার মানুষ হলে পরে, যদিও আমি তাকে বাবা হিসেবে পেয়েছি, তার জীবনের বহু কিছুই আমি জানি না। আমার জানা এবং আমার যিনি পিতামহী, তিনিও খুব স্বল্প কথার মানুষ ছিলেন। সুতরাং আমার বাবা সম্পর্কে জানার বেশিরভাগটা আমার মায়ের কাছ থেকে অথবা তার যে আত্মীয় স্বজন তাদের কাছ থেকে। তো আমি যতটুকু তাকে দেখেছি, স্বল্পভাষী একজন মানুষ, কাজের প্রতি অনুরক্ত, পারিবারিক মানুষ, পরিবারের জন্য প্রচুর সময় দিয়েছেন, অত্যন্ত প্রগতিশীল, ধার্মিক ছিলেন খুব, শেষ জীবনে দেখেছি। কিন্তু ধর্ম কখনো তার মনকে কলুষিত করতে পারেনি। তিনি ব্যক্তিগত জীবনে খুব ধার্মিক ছিলেন, সেটাকে তিনি তার সমাজ জীবনে, তার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে এখানে উঠে নিয়ে আসতে পারেননি। অত্যন্ত পড়াশোনা করতেন এবং এমন একটা জীবন যাপন করতেন যেখানে পরিবার, আমরা যারা তার সন্তান, বন্ধু বান্ধব, তারা যাতে সবাই মিলেমিশে একটা সামনের দিকের একটা সুন্দর জীবনে যেতে পারি, সেই দিকে তার লক্ষ্য। ধর্মভীরু ছিলেন কিন্তু সংকীর্ণতা তাকে ছুঁতে পারে। তার মানে স্যার বলা যায় যে সখ্যতাটা মায়ের সঙ্গে একটু বেশি ছিল আপনার, এরকম বিষয়? হ্যাঁ, এইটা বলা যায়। স্যার, একেবারে মুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম, মনে হচ্ছিল যে আপনার কথাটা পুরোটা সময় ধরে শুনেই যায়, কিছু আমরা বলবো না, আপনি কেবল বলতেই থাকবেন। এই যে এত সুন্দর বাচনভঙ্গি, এত শব্দের প্রয়োগ, এই বিষয়টা আসলে কিভাবে গড়ে উঠেছে আমি আসলে লোভ সামলাতে পারছি না, এটা জানতে চাই আসলে। আমার মনে হয় এটা গড়ে উঠেছে পড়াশোনা থেকে। পড়াশোনা বলতে বোঝাতে চাচ্ছি যে খুব ছোটবেলা থেকে অসম্ভব বই পড়ার চর্চা ছিল। আবৃত্তিও করতেন যতটুকু জানি? হ্যাঁ, আবৃত্তিও করতাম, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিয়েছি। আমি যখন ৭ম শ্রেণীর ছাত্র, তখন স্কুলের ম্যাগাজিনেও লিখেছি।
তো এটা আসলে একটা সযত্ন প্রয়াস থেকে হয়েছে, কারণ ওই বলা বলি, বিতর্ক করা, বক্তৃতা করা, যেটা স্কুল জীবনে শুরু হয়েছে, পরে কলেজে এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে যেটা প্রস্ফুটিত হয়েছে বলা চলে, সেইটা এই যে ভাষা বাচনভঙ্গিতে সাহায্য করেছে। আর খুব নমিত হয়েই বলি যে আমার সম্পর্কে বলা হয় যে আমি যখন বাংলা বলি তখন কোনো ইংরেজি শব্দ ব্যবহার করি না, আবার যখন ইংরেজিতে বলি পুরোটাই ইংরেজি বলি। তা আমার মনে হয় যে এটা তো ভাষার মাস, এবং সবাই আমরা বলছি যে এই মানে ভাষা দিবসের কথা বলছি, ভাষা শহীদদের কথা বলছি। তো আমার মনে হয় যে ভাষা দিবসের প্রতি একটা অঙ্গীকার এবং শহীদদের প্রতি একটা মর্যাদা দেওয়ার জন্য অন্তত এই মাসে আমরা বাংলা ভাষা ব্যবহারের প্রতি যদি একটু যত্নবান হই। অতএব আমি যেটা আয়ত্ত করেছি এটা আমি মনে করি যে অনেক দিনের একটা সযত্ন প্রয়াসের কারণে এবং দীর্ঘদিন বাইরে থাকার সত্ত্বেও আমি এটা বজায় রাখতে চেষ্টা করেছি। চমৎকার স্যার। আপনার পড়াশোনার জীবনে আসলে আমরা একটু যেতে চাই, বিশ্ববিদ্যালয় জীবন। হ্যাঁ, যেটা বলবো যে স্যার ভীষণ রকম মিস করে। মানে আমি স্যারের একটা বই দেখে মনে হলো আমার যে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে স্যার একটা বই লেখা হয়ে গেছে। আমরা বইগুলোতে আসবো, তার আগে স্বাধীনতা সংগ্রামের আগেই তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি। স্বাধীনতা সংগ্রামের আগে আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1969 সালে। বাংলাদেশের জন্য সেটা খুব উত্তাল সময়। লৌহ মানব তখন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের পতন হয়েছে, আন্দোলন হচ্ছে স্বাধীনতার দিকে, এবং সেই সময়টা আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি। অতএব সেই উত্তাল সময়ে যাদের সান্নিধ্যে এসেছি, শিক্ষক, সহপাঠী, অন্যান্যরা, সেই সময়টাকে আমরা সত্যিকার অর্থে উদযাপন করেছি সেই সময়। তারপরে 71 শুরু হলো। 71-এ যাকে বলে আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম শুরু হলো। তো তখন ঢাকা থেকে আমি বরিশালে চলে যাই, এবং আমার বাবা মা মনে করলেন যে বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ ছাত্র, তাকে বরিশাল শহরে রাখাটাও নিরাপদ নয়। তখন গ্রামের দিকে, এবং গ্রামের নামটিও আমার এখন মনে আছে, চৈত্রপুর। তো সেখানে আমাদের বাড়িতে রাজমিস্ত্রি হিসেবে যিনি কাজ করেছিলেন তার পরিবারের কাছে আমাকে পাঠিয়ে দেওয়া হয়। তো সেইখানে আমি এটা বলবো না যে আমি মুক্তিযুদ্ধে সরাসরিভাবে যুক্ত ছিলাম বা আমি সরাসরিভাবে লড়াই করেছি। আমার বহু বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় সেটা করেছে এবং আমি তাদের জন্য গর্বিত। তাদের কেউ কেউ ফেরতও আসেনি। আমরা যেটা করেছিলাম বন্ধুবান্ধবেরা যারা বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়েছিলাম, দুটো কাজ করেছি। একটা হচ্ছে, এখন আপনারা জানেন হয়তো বা শুনেছেন, আটঘর কুড়িয়ানা বলে একটা জায়গা আছে, পেয়ারার জন্য বিখ্যাত। ঢাকা শহরের অনেক পেয়ারা ওইখান থেকে আসে। তো আটঘর কুড়িয়ানা ছিল খুব দুর্গম একটা জায়গায়, যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, এবং জলাশয় প্রচুর ছিল, এবং ওই যে পেয়ারা গাছগুলো সারি ধরে লাগানো হয়েছে তার মাঝখানে অনেক জল ছিল সেই জায়গায়। তো এটা এমন একটা দুর্গম জায়গা যেখানে পাকিস্তানি সেনাবাহিনীও পৌঁছতে পারেনি। কিন্তু আটঘর কুড়িয়ানার বেশিরভাগ মানুষ ছিলেন জেলে সম্প্রদায়ের। তো এই জায়গায় তারা আটকা পড়ে গেছে, বাইরে আসতে পারছে না। তারা যে মাছ বিক্রি করে অর্থ উপার্জন করবে সেটা তারা করতে পারছে না, এবং অনেকটা অন্যভাবেই তারা মারা যাচ্ছিল। তখন আমরা বেশ কয়েকজন ছাত্র, আমরা বন্ধুবান্ধব মিলে বিভিন্ন বাড়ি থেকে, ওই চৈতপুর গ্রামের পাশে ছিল আরেকটা গ্রাম করাপুর, সে সমস্ত জায়গা থেকে এই চাল ডাল ইত্যাদি সংগ্রহ করে মাথায় বয়ে তাদের জন্য নিয়ে যেতাম। তো এটা আমি মনে করি যে ওই জনগোষ্ঠীকে সাহায্য করার মুক্তিযুদ্ধের সময় আমরা করেছি। দ্বিতীয়ত, যেহেতু বরিশাল হিন্দু প্রধান জায়গা, তো যুদ্ধের মাঝামাঝি সময় বহু পরিবার তখন শরণার্থী হিসেবে সীমান্ত অতিক্রম করতে চাইতেন, কিন্তু পুরো রাস্তাটা ছিল দুর্গম। সেনাবাহিনীর ভয় তো ছিলই, তাছাড়া নানান দুর্বৃত্তরা সেখানে ডাকাতি করা বা মেরে ফেলা এই ব্যাপারগুলো ছিল। তো আমরা বেশ কিছু বন্ধু বান্ধব এরকম বহু পরিবারকে, এখন তাদেরও ছবি আমার মনে আছে আর কি, তাদেরকে ওই একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার ব্যাপারে একটা ভূমিকা পালন করেছে, যেখান থেকে তারা পরবর্তী সময় সীমান্ত অতিক্রম করে অন্যদিকে চলে গেছে। তো যুদ্ধের সময় এই
কাজগুলো আমরা কিন্তু করেছি। আরেকটা ছিল সংবাদ আনা নেওয়া, যে যারা মুক্তিযোদ্ধা এবং বিশেষত বরিশালের দক্ষিণে যারা কাজ করছেন তাদের কাছে সংবাদপত্র পৌঁছে দেওয়া, নানান রকমের প্রচারপত্র পৌঁছে দেওয়া, সেই কাজগুলো আমরা করেছি। এবং এই পুরোটার সময় ঢাকায় আমি আসিনি, বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম না। পরে 72 সনে আমরা, আমার মনে হয় ফেব্রুয়ারি মাসের দিকেই আমরা বিশ্ববিদ্যালয়ে এসে আবার পড়াশোনা শুরু করি। অর্থাৎ স্যার মুক্তিযুদ্ধের পর আপনি 72-এই আবার বিশ্ববিদ্যালয়ে জীবনে ফিরে গেলেন। 71-এ আমাদের স্বাধীনতা হলো, বিজয় দিবসের পরে, তারপর 72-এ 72 এসেছি। এবং সেই সময়টার কথা আসলে একটু শুনতে চাই। এবং অনেক নির্মম ঘটনা ঘটেছিল সেই বুদ্ধিজীবী হত্যা দিবস থেকে শুরু করে আপনি আপনার অনেক সহপাঠীদেরকে হারিয়েছেন। সেই হৃদয় বিদারক ঘটনা যদি একটু আমাদের সঙ্গে বিনিময় করতেন। আমরা যখন মানে দেশ তো বিপর্যস্ত, এটা আমরা সবাই জানি, সবাই বলেছে, কিন্তু আমাদের সবচাইতে খারাপ লেগেছে বিশ্ববিদ্যালয়ে এসে যে বিশ্ববিদ্যালয়ে এক ধরনের শূন্যতা, এক ধরনের খাখা অবস্থা। তার একটি কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক, আমাদের বহু শিক্ষক, তাদেরকে 16ই ডিসেম্বরের আগে 14ই ডিসেম্বরে ধরে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। তার মধ্যে শহীদ মুনির চৌধুরী রয়েছেন, মোফাজ্জল হায়দার চৌধুরী রয়েছেন, অধ্যাপক রাশিদুল হাসান রয়েছেন, এদেরকে। সুতরাং একদিকে আমাদের শিক্ষক হারানোর একটা বেদনা, এবং শুধু শিক্ষক তো নয়, মানে তারকা শিক্ষক যাকে বলা চলে, তাদেরকে হারানো। আরেকটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এসে খোঁজাখুঁজি করা, কে আছে কে নেই, কারা আছে, কোথায় আছে, এসেছে নাকি। তারপর পরস্পরের কাছ থেকে এই যে খোঁজাখুঁজি ব্যাপারটা, যে আচ্ছা অমুকে ছিল, ও তো নরসিংদীতে ছিল, তারপর কি হয়েছে, তারপর বলা হলো যে না, ও তো পাবনা দিয়ে সীমান্ত অতিক্রম করেছে, ও তো মারা গেছে। এই যে নির্মম মৃত্যু সংবাদ এটা পাওয়া, এইগুলো আমাদেরকে অসম্ভব রকমের তখন যুবক বয়স আমাদেরকে তাড়িত করেছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি। তারপরে তৃতীয় কথা হচ্ছে যে কেমন করে আবার শুরু করব, কারণ একটা হচ্ছে যে মানসিক দিক থেকে ভেঙে পড়া, আরেকটা হচ্ছে যে ভৌত অবকাঠামোও তো নেই, শিক্ষকরা নেই, বিভিন্ন আবাসিক যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাসগুলো গুলিবিদ্ধ হয়েছে, সেখানে রক্তের দাগ দেখা যাচ্ছে, টেনে নিয়ে চলে গেছে। যেমন আমার মনে আছে সলিমুল্লাহ হলে 143 নম্বর কক্ষ থেকে আমাদের এক সহপাঠীকে, সেই রক্তের দাগ, সেইগুলো রয়ে গেছে। সুতরাং এই কথাগুলো আমরা যখন বলি, পরবর্তী সময়ে যারা যুদ্ধ দেখেননি তাদের জন্য এগুলো গল্প, কিন্তু আমাদের জন্য এগুলো বাস্তব সত্য। 1943-এর মন্বন্তরের কথা আমার বাবা যখন বলতেন, তখন ওটা আমার জন্য ছিল গল্প, কিন্তু তার পরিবারের জন্য ওটা বাস্তব সত্য। সুতরাং এই কথাগুলো আমাদের প্রজন্মের বা আমাদের সহপাঠীরা বা বন্ধু বান্ধবরা যখন বলেন, তখন কিন্তু তারা চোখের সামনে পুরোটা দেখতে পান। এটা কারো কাছ থেকে শোনা নয়, এটা বই পড়ে জানা নয়। সত্যি স্যার, সত্যি। এবং আমরা বলি যে আমরাই মনে হয় শেষ জেনারেশন যাদের ভাগ্য হয়েছে আপনাদের মতো মানুষদের কাছ থেকে সেই গল্পগুলো শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। এবং মুক্তিযুদ্ধে আসলে এই গল্পগুলোই আমরা শুনি, যে কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন সংবাদ আদান প্রদান থেকে শুরু করে কেউ বোমাও বানাতেন, এবং অনেকেই যে খাবারের সংস্থান করে, হ্যাঁ, বিশেষ করে গ্রামাঞ্চলে কোনো না কোনোভাবে আসলে সেই সময় কেউই আসলে বসে থাকেননি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসলে সবাই যোগদান করেছিলেন। স্যার, বিশ্ববিদ্যালয় জীবন শেষ হলো এবং তারপরেই কি আপনি কিউরেটর হিসেবে যোগদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? না, আমি বিশ্ববিদ্যালয়ে আমাদের তো পরীক্ষা সব পিছিয়ে গেল, কারণ এই মুক্তিযুদ্ধের জন্য যে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি, এগুলো শিক্ষাবর্ষ, এগুলোকে আর ধরে রাখা গেল না। তো আমি বিশ্ববিদ্যালয়ে আমরা মানে এমএ পরীক্ষা দিয়েছি 1975 সালে। এমএ পরীক্ষা দেওয়ার 2 মাস পরে আমাকে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া হলো। তখনও আমার ফলাফল প্রকাশিত হয়নি। আমার শিক্ষকেরা বিভাগ চাইলেন যে, মানে তারা আমাকে ধরে রাখতে চাইলেন, অন্য কথায় যদি বলি, যে আমি অন্যদিকে না যাই। তো সেই জন্য এখন নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা অসুবিধা দেখা গেল, যে আমার যেহেতু এমএ পরীক্ষার ফলাফল বার হয়নি, তা আমাকে তো প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। তো তখন দেখা গেল যে বহু আগে, 50 বছর আগে, 1925 সালে অর্থনীতি বিভাগে খুব বিশ্ববিখ্যাত এক অর্থনীতিক অধ্যাপক অমিয় কুমার দাশগুপ্তকে তার এমএ পরীক্ষা
ফলাফল আগে নিয়োগ দেওয়া হয়েছিল ওই একই কারণে, তাকে ধরে রাখার জন্য। তো তাকে দেওয়া হয়েছিল টিউটর, এই একটা শব্দ, টিউটর হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তো সেইটার একটা উদাহরণ দেখিয়ে আমাকে নিয়োগ দেওয়া হলো এবং আমার বেতন ধার্য হলো 400 টাকা মাসে, এবং বলা হলো যে যদি আমি এমএ পরীক্ষায় আবারও প্রথম শ্রেণী পাই তাহলে আমাকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তো আমি কি হিসেবে নিয়োগ দেওয়া হলো স্যার? টিউটর হিসেবে। আচ্ছা, সেই 25 সালের সেই অর্থনীতিবিদের রেফারেন্স, হ্যাঁ, ওইটার কারণ দেখিয়ে। এবং সেটারও খুব মজার ব্যাপার হচ্ছে যে কেউ তো কোনো রকমের উদাহরণ খুঁজে পাচ্ছেন না। তো একজন খুব পুরনো করণিক ছিলেন, তিনি কাজ করতেন। তো তিনি সেই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবনে গেলে দেখবেন যে লাল ফিতে বাঁধা অজস্র ফাইল আছে, সেইখান থেকে তিনি বার করলেন সেই 50 বছর আগের ফাইল এবং বললেন যে এটার একটা উদাহরণ এবং পূর্ব একটা উদাহরণ রয়েছে। তো সেইটা দেখে নিও, কি বিরল উদাহরণ এটাও, তাই না আনিস? যে শিক্ষকরা তার পছন্দের বা ভালো স্টুডেন্টকে ধরে রাখবার জন্য, যদি না চলে যায়, মানে সেই 50 বছরের নথি খুঁজে বের করেছেন, কি বিশাল ব্যাপার। চমৎকার স্যার। এরপরে আপনি টিউটর হিসেবে থাকলেন, রেজাল্ট আউট হলো, তারপর আমি প্রভাষক হলাম 1976 সালে। তারপরে 1977 সালে আমি কমনওয়েলথ বৃত্তি নিয়ে পিএইচডি করার জন্য কানাডা চলে গেলাম। আচ্ছা, সেটা 87 সালে? না, 77 সালে গেলাম। তো আমি 5 বছর পরে 82 সালে আমার পিএইচডি শেষ করি। তারপরে 2 বছর আমি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আচ্ছা, পিএইচডি শেষ করে। আচ্ছা, তারাও চেয়েছিলেন যে আমি ওখানে থাকি কিছুদিন, এবং কিন্তু আমি দেশে ফেরত আসি, কারণ আমি বাইরে থাকতে চাইনি, দেশে ফেরত আসি 84 সালে, এবং 84 থেকে 92 আমি দেশে ছিলাম। ওই সময়টা আপনি বলতে পারেন, এবং আমার নিজের ধারণা যে খুব বর্ণাঢ্য। এই কথাটা কেন বলছি? এই কথাটা বলছি যে একদিকে শিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, সেই সঙ্গে সঙ্গে আমি খুব নিবিড়ভাবে সংযুক্ত ছিলাম, সম্পৃক্ত ছিলাম রেডিও এবং টেলিভিশনের সঙ্গে। চমৎকার। রেডিওতে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা, টেলিভিশনে বেশ জননন্দিত কিছু অনুষ্ঠানের উপস্থাপনা, যেটা পরে আনিসুল হক, প্রয়াত আনিসুল হক করেছেন, সেইগুলো করেছি। যার ফলে রেডিও টেলিভিশনের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে, শুধু নয়, আমার একটা ভালোবাসা আছে অন্য রকমের। সেই সঙ্গে সঙ্গে খণ্ডকালীন সাংবাদিকতা, যেটা আপনি বলেছেন, বাংলাদেশ অবজারভারে সেটা করেছি। তাছাড়া সভা সমিতি তো ছিলই। তো সবটা মিলিয়ে সেই সময়টা আসলে আমার জন্য, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়টা আমার জন্য সবচেয়ে আমার জীবনের শ্রেষ্ঠ সময়, এবং ওই সময়টুকু 8 বছর আমার জন্য শ্রেষ্ঠতম সময়। কানাডায় পিএইচডি করতে গেলেন, এরপরে 84 সালে আপনি বাংলাদেশে আসলেন। তার আগে একটু প্রবাস জীবন নিয়ে জানতে চাই, যে সেই সময়টা 5 বছর পিএইচডি এবং 2 বছর শিক্ষকতা, ছোট্ট করে জানি স্যার সেই সময়টা নিয়ে। তখনকার সময় বিশেষত কানাডায় পড়াশোনা করতে যাওয়া বাঙালি ছেলেদের বা বাঙালি ছাত্রদের সংখ্যা ছিল খুব কম। এখনকার মতো নয়, এখন যে আমরা সুযোগ পাচ্ছি, বাইরে যাচ্ছি। তো খুব স্বাভাবিকভাবেই মন্ট্রিয়ালে আমরা যে কজন ছাত্র ছিলাম, তারা একটা খুব সুন্দর জীবন উপভোগ করেছি। পড়াশোনা তো ছিল, কিন্তু সেই সঙ্গে সঙ্গে পারিবারিক দিক থেকে একটা বন্ধনের জায়গা, এবং প্রত্যেকেরই হয়তো ছোট ছোট শিশু সন্তান আছে, তরুণ বাবা মা। তো সুতরাং সবাই মিলে একটা আনন্দের সময়, এবং তখন নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। মনে আছে আমার যে আমরা তখন নাটকও করেছি, সুবচন নির্বাসনে আব্দুল্লাহ আল মামুনের সেই নাটক আমরা করেছি। আর দ্বিতীয় হচ্ছে যে মন্ট্রিয়াল খুব ঠান্ডা জায়গা, এবং প্রচণ্ড রকমের বরফ পড়ে, তখন পড়তো, এখন হয়তো প্রচণ্ড রকমের বরফ। তো আমরা বাংলাদেশের ছেলে মেয়ে, বরফ দেখে তো আমাদের অভ্যেস নেই। খুব স্বাভাবিকভাবেই সেই বরফকে ঘিরে যত রকমের কর্মকাণ্ড করা যায় আর কি, সেই সমস্ত কর্মকাণ্ড আমরা করেছি। দল বেঁধে বিশেষত গ্রীষ্মকালে বাইরে চলে যাওয়া, এবং বাইরেটার প্রাকৃতিক নিসর্গ শোভাও অনুভব করা, সেগুলো আমরা করেছি। সুতরাং আমি মনে করি যে ওই 7 বছরে একটা খুব সুন্দর জীবন এই আমরা বাঙালি
ছেলেমেয়েরা যারা ছিলেন তারা আমরা করেছি। আপনারা কি একসঙ্গে বেশ কয়েকজন পেলেন স্কলারশিপটা, এরকম ছিল? আমি পেয়েছিলাম, তারপরে আরেকজনের কথা খুব মনে আছে, ইংরেজির অধ্যাপক, তিনি অধ্যাপক সেলিম সারোয়ার, তিনি তখন ছিলেন। কিছু কিছু 2-3 জন ছাত্র তারা এই ধরা যাক বিএ করতে এসেছে আর কি, ঠিক পিএইচডি করতে নয়, তারাও সেখানে ছিল। আর পরবর্তী সময়ে যে 2 বছর আমি শিক্ষকতা করেছি, সেটাকেও আমি মনে করি যে একটা অনন্য অভিজ্ঞতা। কারণ হচ্ছে যে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা তখন আমার এটা প্রথম। দেশের মধ্যে শিক্ষকতা করেছি, তবে সেটা তো ভিন্ন কথা। সুতরাং বিদেশি ছাত্রছাত্রীদের সঙ্গে এক ধরনের সখ্যতা গড়া, বিদেশি ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে গিয়ে তাদেরকে পড়ানো, এটা আমি খুব উপভোগ করেছি। এবং যে জিনিসটা আমি তাদের কাছ থেকে শিখেছি, যে এক ধরনের অনানুষ্ঠানিকতা সেই শ্রেণীকক্ষের মধ্যে ছিল। আমরা যেটা থেকে বড় হয়েছি, শিক্ষককে সম্মান করা, দেখলে দাঁড়িয়ে পড়া, সিগারেট খেতে থাকলে লুকিয়ে ফেলা ইত্যাদি, কিন্তু সেখানকার ছাত্রছাত্রীরা খুব স্বাভাবিকভাবে শিক্ষকদের সঙ্গে যে মিশেছেন, যে এই অনানুষ্ঠানিকতা যেটা আমি তাদের সাথে পড়াতে গিয়ে পেরেছি, সেটা পরবর্তী সময় 84-তে এসে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এটা করার চেষ্টা করেছি। এবং আমি মনে হয় যে আমার যে সমস্ত শিক্ষার্থী তখন শিক্ষার্থী হিসেবে ছিলেন, তারা এটা মনে করতে পারবে। ওই অনানুষ্ঠানিকতার কথা বলছেন, এটা আসলে কিভাবে ইতিবাচক প্রভাব ফেলে? আসলে ইতিবাচক প্রভাব ফেলে এই অর্থে যে আমরা অনেক সময় মনে করি এবং বলি যে শিক্ষক ছাত্রের বন্ধু, কথাটা সত্য নয়। শিক্ষক ছাত্রের বন্ধু হয় না, শিক্ষকের সাথে ছাত্রের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। সুতরাং বন্ধু এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আলাদা। আপনার বন্ধু যারা আছেন তাদের সঙ্গে আপনি যে ভাষা ব্যবহার করতে পারেন, যেভাবে আড্ডা দিতে পারেন, শিক্ষকের সঙ্গে সেটা আপনি করতে পারবেন না। কিন্তু শিক্ষক আবার আপনার 30,000 ফুটের উপরের কোনো মানুষ নন, কিন্তু আপনার কাছের। সুতরাং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা করারই চেষ্টা করেছি, যে এই যে অনানুষ্ঠানিকভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, মানে আমাদের যে সম্পর্ক সেটা শ্রেণীকক্ষের মধ্যে শেষ হয়ে যায়। এমনও বলতে পারি যে বহু শিক্ষার্থী তখন গ্রাম থেকে এসছেন, এখানে পড়াশোনা করেন, তাদের টাকা আসতে দেরি হয়েছে গ্রাম থেকে, তারা আমার কাছে এসছেন, আমি যতটুকু পেরেছি দিয়েছি, তারপরে তারা দিয়েছেন। আমার বেশ কিছু বই ছিল বাইরে থেকে আনা, আমার যে দপ্তরে সেই বইগুলো সাজানো ছিল। অনেক সময় তারা লাইব্রেরিতে সেই বই না পেলে, অনেকের কাছেই আমার ঘরের চাবি ছিল আসলে, তো সেই চাবি দিয়ে খুলে বইটই পড়ে আবার সেটা চলেও গেছেন। তার মাঝখান দিয়ে যে বই যে চুরি হয়নি তা কিন্তু না। এবং সেটাকেও আমি ইতিবাচক বলেই মনে করি, তার প্রয়োজন ছিল বলেই সে নিয়েছে ইত্যাদি। তারপরে যেমন সে সময়কার একটা জায়গা ছিল, আপনারা দেখেননি কিন্তু আমার প্রজন্মের লোকজন সবাই বলতে পারবে, কবি সাহিত্যিকরা বলতে পারবেন, শরীফ মিয়ার ক্যান্টিন। তো শরীফ মিয়ার ক্যান্টিনেও আমরা আমাদের শিক্ষার্থীরা সেখানে একসঙ্গে বসেছি, কথা বলেছি, আড্ডা দিয়েছি। এবং আমি মনে করি যে পরবর্তী জীবনে এই যে অনানুষ্ঠানিক একটা সম্পর্ক, এটার মাধ্যমে আমি তাদেরকে কি শিখিয়েছি আমি সেটা জানি না, কিন্তু তাদের কাছ থেকে আমি কি শিখেছি সেটা আমি বলতে পারবো। বহু জিনিস তাদের কাছ থেকে শিখেছি, বহু প্রশ্ন তারা করেছে যেটার উত্তর আমি হয়তো শ্রেণীকক্ষে দিতে পারিনি, সেটা বাইরে গেছি। তাদের মধ্যে অত্যন্ত প্রতিভাধর কবি সাহিত্যিক এরা ছিলেন, যারা পরবর্তী সময় পরিস্ফুটিত হয়েছেন, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। নিশ্চয়ই স্যার। স্যার, গল্পের মতো করে শুনছি আসলে জীবনের গল্পগুলো, যদিও গল্প না, আপনি যেটা বলছিলেন আসলে বাস্তব জীবনেরই কথা। আপনার জীবন কি আসলে এতটা নির্ঝঞ্ঝাট ছিল? না, শুনুন, জীবন তো নির্ঝঞ্ঝাট থাকে না। জীবন যদি নির্ঝঞ্ঝাট হয় তাহলে তার মতো একটা স্থবির জীবন আর হয় না। জীবনের তো ওঠানামা থাকবে, জীবনের দুঃখ কষ্ট থাকবে, নানান রকমের ঝঞ্ঝা থাকবে। যেমন 84 সালে আমরা যখন ফেরত এসেছি, তখন আমরা তরুণ বাবা মা, দুটো সন্তান, তাদেরকে বড় করা, আমি এবং আমার স্ত্রী দুজনেই কাজ করেন। এবং যেহেতু আমাদের বর্ধিত পরিবারের সাহায্যটা নেই, তো স্বাভাবিকভাবেই আমরা তাদেরকে মানুষ করার চেষ্টা করেছি। যেমন একটা দুষ্টুমির কথা বলি, যে আমাদের তাদের ঘরের উপরে একটা দরজা ছিল এবং সেখানে আসলে সেগুলো হচ্ছে জিনিসপত্র রাখার জায়গা।
তো একদিন আমাদের বড় মেয়ে তার ছোট বোনকে প্রলুব্ধ করলো বলা চলে যে ওইটার মধ্যে ঢুকে থাকতে। তো সে উঠে গেল, ওঠার পর দরজাটা আটকে দিয়েছে। তো ও তো আর বার হতে পারছে না, ওখান থেকে চিৎকার কান্নাকাটি। আমি ফেরত এসে দেখলাম যে এই ঘটনা, তারপরে তাকে সেখান থেকে বার করা হলো। এখন আপনি এটাকে ঝঞ্ঝাটও বলতে পারেন, আবার একটা আনন্দময় অভিজ্ঞতাও বলতে পারেন। না, সেটা তো ছিল। তাছাড়া ধরুন তখন আমার বাবা মা বৃদ্ধ হচ্ছেন, তাদের স্বাস্থ্যের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আপনারাও হয়তো আপনাদের বাবা মার ক্ষেত্রে এটা হয়তো অনুভব করেন। সুতরাং এই ঝঞ্ঝাট ছিল। তাছাড়া ওই 84 থেকে 90 সেই সময়টা দেশের জন্য তো একটা বিরাট, আমি বলবো যে সময় গেছে যেখানে আন্দোলন হয়েছে এবং আমার ছাত্রদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে রক্ষা করতে হয়েছে সেই সময় নানান রকমের আক্রমণ থেকে। আমি নিজে নানান রকমের আক্রমণ বলবো না, কিন্তু আমার লেখালেখির কারণে আমাকে নানান রকমের ঝঞ্ঝাট পোয়াতে হয়েছে সরকারের সঙ্গে। তো সেইগুলো ছিল। তা এখন যখন পেছন ফিরে থাকে মনে হয় যে ওইগুলো না থাকলে জীবন বড় পানসে হয়ে যেত। একদমই স্যার। এবং লেখালেখির প্রসঙ্গটা যেহেতু চলেই আসলো, লেখালেখিটা তো একদম ছোট বয়স থেকেই আপনি করছিলেন যদি ভুল না হয়ে থাকে, একেবারে স্কুল জীবন থেকে। সেই জায়গাটাতে একটু আসতে চাই যে শুরুতেই কি লেখা হতো, কি ভাবতেন জীবন নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে? হ্যাঁ, শুরুতে যে জীবন, সমাজ এবং দেশ নিয়ে খুব একটা ভেবেছি তা নয়। আমার প্রথম লেখা হচ্ছে আমার এক বন্ধুর সঙ্গে মিলে একটা ডিটেকটিভ গোয়েন্দা উপন্যাস লেখা। তো কারণ তখন একটা গোয়েন্দা সিরিজ খুব জনপ্রিয় ছিল স্বপন কুমারের, এটা কলকাতা থেকে বার হতো, আমরা সেইগুলো পড়তাম। কুয়াশা বলে একটা ছিল, খুব সম্ভবত আমার যদি ভুল না হয় তাহলে রোমেনা আফাজেরও ছিল। তো তার ফলে তার সঙ্গে আমি মিলে আমরা একটা গোয়েন্দা উপন্যাস লিখলাম। তার 3 বা 4 অধ্যায় হয়ে গেল। তারপরে সেই বেঈমান আমাদেরকে ছেড়ে চলে গেল। তার বাবা যেহেতু সরকারি চাকরি ছিলেন তো বাইরে চলে গেল। সুতরাং আমার প্রথম সাহিত্যকর্ম একটা জলের মধ্যে পড়ে গেল। আচ্ছা, যাই হোক, তারপরে স্কুলের যে বার্ষিকী যেটা ছিল সেটার জন্য লিখেছি। আমি 84 সাল থেকে 90 এই সময়টাতে আসলে অর্থনীতি বিষয়ে বেশি লিখেছি। তার একটা দিক ছিল যেটাকে আমরা বলে থাকি যে গবেষণাধর্মী লেখা, বিশ্লেষণাত্মক লেখা, বিদ্যায়তনিক লেখা। আরেকটা দিক ছিল যেটা জনসাধারণের জন্য, গণমানুষের জন্য লেখা, বিভিন্ন সংবাদপত্রে। সেইটা আমি খুব লিখেছি। কিন্তু সেই সময় সেই লেখাগুলো মূলত অর্থনীতি, সমাজ, রাষ্ট্র এগুলো দেখা। এবং সেই সময়টাতে একটা একনায়কতন্ত্র বাংলাদেশে ছিল এবং তার বিরুদ্ধে অর্থনীতিবিদেরা, পেশাজীবীরা, বুদ্ধিজীবীরা সংগ্রাম করে যাচ্ছিলেন। তো তার অংশ হিসেবে নানান লেখা হয়েছে, কিন্তু তার কোনোটাকেই আমি মনে করি না যেটা সাহিত্যিক লেখা। আসলে আমার সাহিত্যিক লেখা শুরু হয়েছে অনেক পরে, অবসর গ্রহণের পরে, 2018-তে। তখন থেকে আমি মোটামুটিভাবে স্মৃতিগদ্য এটা লিখি, প্রবন্ধ তো অবশ্যই রয়েছে, গল্প লিখি। এবং সেই সঙ্গে মানে গবেষণাধর্মী লেখালেখি বা দেশের জন্য ছড়িয়ে ছিটিয়ে টুকটাক লেখালেখি এটাই আপনার চলছিল। কিন্তু আপনি যেটি বলছেন যে পুরোপুরি মনোনিবেশ করা, সেটা অবসর জীবনে, সেটা আসলে বলা যায় যে গুছিয়ে লেখা যেটা বলে। কিন্তু লেখালেখি থেকে তো আপনি কখনোই আসলে সেই স্কুল জীবন থেকে যে আপনার শুরু হয়েছে কখনো বিচ্যুতি ঘটেনি, লেখালেখিটা চলছিল জীবনের সঙ্গে। লেখালেখি চলছিল, কিন্তু বিচ্যুতি না ঘটলেও স্থগিত ছিল কিছুদিন। সেটা হচ্ছে যখন আমি বাইরে ছিলাম, নিউ ইয়র্কে ছিলাম, জাতিসংঘে যখন কাজ করেছি, তখন দাপ্তরিক কাজ এত বেশি থাকে এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সফর এত বেশি করতে হয়। তো তার ফলে একটা সময় লেখালেখিটা কিছুটা স্থগিত ছিল। তার আগে আমি একটা কলাম লিখতাম সংবাদ সাময়িকীতে, দৈনিক সংবাদে, কড়িকর্চা নামে, এবং প্রয়াত আবুল হাসনাত তখন সেটার সাহিত্য সম্পাদক ছিলেন। তো বেশ কিছুদিন নিউ ইয়র্কে যাওয়ার পরে আমি সেটা করে গেছি, কিন্তু পরে একটা সময় মনে হলো যেটা আর করা যাচ্ছে না, কারণ প্রতি সপ্তাহে না, প্রতি 2 সপ্তাহে একটা লেখা দেওয়া যাচ্ছে না। তো তখন কিছুটা স্থগিত ছিল, কিন্তু তার মধ্যে অন্তত 2 কি 3টে গ্রন্থ
অর্থনীতির উপরে, সমাজ রাষ্ট্রের উপরে, সেটা প্রকাশ করতে পেরেছি। জি স্যার, এত মুগ্ধ হয়ে আপনার কথা শুনছি, আমার কাছে মনে হয় যে 1 ঘন্টা একেবারেই যথেষ্ট নয়। জীবনের পরিক্রমায় বহু কাজ করেছেন, লেখালেখি, সাংবাদিকতা, কি নেই। আমার কাছে মনে হয় যে আপনি বলছিলেন অফ ক্যামেরায় যে ফিরে তাকালে সেই আগের দিনগুলোতে খুব স্বস্তি মেলে আপনার। শুনি সেই কথাগুলো। স্বস্তি মেলে 3টে কারণে। একটা কারণ হচ্ছে, মনে রাখা দরকার আমি মফস্বলের ছেলে, খুব সাধারণ পরিবার থেকে এসেছি। সেখান থেকে এসে যেই জায়গায় আমি পৌঁছতে পেরেছি, সেই জায়গায় পৌঁছানোর পেছনে বহু মানুষের শ্রম, ত্যাগ, অবদান, এই সব কিছুই আছে। সুতরাং আমি কটা জীবনকে স্পর্শ করতে পেরেছি আমি জানি না, কিন্তু বহু মানুষ আমার জীবনকে স্পর্শ করতে পেরেছেন, আমাকে ঋদ্ধ করেছেন। সুতরাং সেই দিক থেকে একটা স্বস্তি তো অবশ্যই বলা চলে যে একটা কৃতজ্ঞতা বোধ একটা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই জীবনে যতটুকু করেছি, এবং দীর্ঘ জীবন পেলে পরে এটার একটা সুবিধা আছে, বহু কিছু করা যায়। তো এই জীবনে যতটুকু করেছি সেটা খুব বৈচিত্র্যময়, দেশের মধ্যে, দেশের বাইরে, পেশাজীবী হিসেবে, তার বাইরে যে সমস্ত সৃষ্টিশীল কাজ এগুলো করেছি, সেইগুলো করে আমার কাছে এক ধরনের তৃপ্তি বোধ হয়। বিরাট কিছু করেছি এটা আমি মনে করি না, বা পৃথিবী বদলে দিতে পেরেছে তাও আমি মনে করি না। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার নিজের পৃথিবীকে সংজ্ঞায়িত করতে পারে। কেউ যদি মনে করে যে গ্রামই আমার পৃথিবী, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন আমার পরিবারই আমার পৃথিবী, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যে পৃথিবীকে আপনি সংজ্ঞায়িত করেছেন, সেই পৃথিবীর উপরে আপনি যদি কোনো ছাপ ফেলে যেতে পারেন, তাহলেই পরে আপনার একটা তৃপ্ত জীবন। তো এই জন্যে আমি মনে করেছি যে আমার পৃথিবীকে আমি সংজ্ঞায়িত করেছি। আমার পৃথিবী ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, আমার শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে জাতিসংঘে যখন গেছি, তখন যে দলের সঙ্গে আমি কাজ করেছি, সেটাই আমার পৃথিবী। স্যার 1992 সালে। এবং আমার সবচেয়ে বড় পৃথিবী হচ্ছে আমার পরিবার, আমার কাছের জন। এবং আমি তাদেরকে যদি তাদের জীবনকে স্পর্শ করতে পারি, যা তারা যদি মনে করে আমি যখন থাকবো না, যে আমরা ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি বা আমরা ওর স্নেহ খুব পেয়েছি, আমি মনে করি যে সেটাই একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষকে মনে রাখে তার নামের জন্য নয়, তার কীর্তির জন্য। মানুষকে মনে রাখে তার ভালোবাসার জন্য এবং তার মমতার জন্য। জি, এবং আপনি যেটি বলছিলেন পরিবারের কথা, শুধু পরিবার নয় স্যার, আপনি তো আসলে আমাদের দেশকেও দিয়েছেন, অনেক ছেলে মেয়েকেও দিয়েছেন, অনেক কি বলবো, আপনার যারা স্টুডেন্ট তারাও আপনার কাছ থেকে পেয়েছে। আপনি তো আসলে একরকম আমাদের দেশের সম্পদও, এবং আপনি দীর্ঘ জীবনের কথা বলছিলেন স্যার। এই সম্পদের দীর্ঘ জীবন আমাদের কাম্য স্যার, আমরা চাই। স্যার 1992 সালে আপনি নিউ ইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির UNDP-তে যোগদান করলেন, এবং সেখানে কোথায় কোথায় দায়িত্ব পালন করলেন, এবং সেই কাজের সুবাদে আপনি প্রায় 15টি দেশ ঘুরেছেন। 95টি দেশ ঘুরেছেন স্যার। অনেক আমরা সেই অভিজ্ঞতার কথা ছোট্ট করে জানতে চাই। জাতিসংঘে আমি যোগদান করি 1992 সালে। 3টি জায়গায় আমি কাজ করেছি। একটি জায়গা হচ্ছে যে মানব উন্নয়ন প্রতিবেদন, যেটা আনিস উল্লেখ করেছেন, প্রথমে তার উপপরিচালক হিসেবে এবং পরবর্তী সময়ে পরিচালক এবং সেই প্রতিবেদনের মুখ্য লেখক হিসেবে, এই একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একটা বিরাট কর্মসূচি আছে কর্মনিয়োজন হিসেবে, তো সেটার প্রধান উপদেষ্টা হিসেবে আমি কাজ করেছি, সেটা আমার দ্বিতীয় কাজ। আর তৃতীয় হচ্ছে যে পুরো জাতিসংঘের যে দারিদ্র্য বিমোচন কর্মসূচি আছে, তার পরিচালক হিসেবে আমি কাজ করেছি। সেই কাজের সুবাদে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে গেছি কার্য উপলক্ষে, এবং সেটা আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার বিভিন্ন জায়গায়। এবং একটা দিক তো ছিল কাজের জায়গাটা, কিন্তু আমার মনে হয় যে এই যে বিভিন্ন জায়গায় আমি যেতে পেরেছি এবং যে সৌভাগ্য আমার হয়েছে, সেটা আমার যে দেশজ দৃষ্টিভঙ্গি, সেটাকে প্রসারিত করতে, তাকে একটা বৈশ্বিক রূপ দিতে খুব সাহায্য করেছে। এবং শেষ পর্যন্ত আমি বুঝেছি যে আসলে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের ধরন, তাদের প্রকৃতি, তাদের কান্না, তাদের হাসি, তাদের জীবন, যাপিত জীবন একরকমের। তার মধ্যে বৈচিত্র্য আছে, তার মধ্যে ভিন্নতা আছে, সাংস্কৃতিক ভিন্নতা আছে, ধর্মীয় ভিন্নতা আছে, কিন্তু শেষ পর্যন্ত যখন মানুষ নামের ব্যক্তিটিকে আমরা স্পর্শ করি, সেটা কিন্তু একরকমের। সুতরাং এই যে বিভিন্ন জায়গায় আমি যেতে পেরেছি,
তার থেকে আমি অনেক শিখেছি এবং আমি মনে হয় যে আমার মানসিক একটা দিগন্তের যে প্রসার, বহু কুপমণ্ডুকতা, বহু মোহ থেকে আমি বার হতে পেরেছি এবং জীবন আমাকে শিখিয়েছে যে আসলে শেষ পর্যন্ত জীবনের লক্ষ্য হচ্ছে যে অন্য জীবনকে স্পর্শ করা, শানিত করা, যূথবদ্ধভাবে সামনে চলা, এটার বাইরে কিছু নয়। জাতিসংঘের এই যে বড় একটা আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমার মনে হয় যে আমি ঋদ্ধ হয়েছি এবং সেই অভিজ্ঞতাকেই আমি বিভিন্ন দেশে প্রসারিত করার চেষ্টা করেছি। নিশ্চয়ই স্যার। এবং লেখালেখির কথাও যেহেতু আমরা বলছিলাম, এখানে বেশ কয়েকটি বই রয়েছে, আমরা বইগুলো স্পর্শ না করলেই নয়। আমরা একটু জানতে চাই বাংলাদেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ, একটু বলবেন স্যার এই বইটি নিয়ে। এটি তো এবারের বইমেলায় এসেছে। হ্যাঁ, এটা এবারের বইমেলায় এসেছে এবং আমি একটু দেখাই আনি, তারপর তোমাকে দিচ্ছি। জি স্যার বলুন। এই বইটি আসলে সাম্প্রতিক সময়ে লেখা। আমরা জানি যে গত বছর আমাদের গণ অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশের সমাজ, রাজনীতি এবং অর্থনীতির চালচিত্র বদলে গেছে। তো সেই প্রসঙ্গে একটা প্রশ্ন খুব জোরদার হয়েছে যে বাংলাদেশে বর্তমান অর্থনীতির অবস্থা কি এবং আগামীর পথযাত্রা কি রকমের হতে পারে। তো সেই সম্পর্কেই এই যে বইটি আনিস ধরে আছে সেটি তার উপরে, বর্তমান এবং ভবিষ্যতের উপরে। এবং আমি মনে করি যে এটাতে কোনো রকমের সুপারিশ করা হয়েছে বা সমাধান দেওয়া হয়েছে তা নয়। আমি মনে করি যে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো আমাদের যাপিত জীবনের সঙ্গে সম্পৃক্ত। কারণ অর্থনীতিতে জনতোষ বা সাধারণ মানুষের জন্য লেখা খুব জরুরি। অর্থনীতি এমন একটা বিষয়, এটা আপনার প্রতিদিনকার জীবনকে স্পর্শ করবে। দর্শন সম্পর্কে এটা আপনি বলতে পারবেন না যে এটা আমার প্রত্যেক দিনের জীবনকে স্পর্শ করবে। তো সেই জন্যে আমি মনে করি যে এই বইগুলোর আসল উদ্দেশ্য হচ্ছে যে একটা মুক্ত স্বাধীন আলাপ আলোচনা শুরু করা। এটার উপরে তর্ক হোক, বিতর্ক হোক, আমরা এর সঙ্গে একমত হতে পারি, আমরা এর সঙ্গে দ্বিমত পোষণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সেখানে মুক্ত স্বাধীন আলাপ আলোচনা, বিতর্কের কোনো বিকল্প নেই। এবং এই পরমত সহিষ্ণুতা, সহনশীলতা বিভিন্ন মতের প্রতি, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সভ্যতা এবং গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক সমাজের মূল চাবিকাঠি। জি স্যার। আরো একটি বই আছে বেলা অবেলার কথা, এটা স্যারের, এটার প্রসঙ্গে একটু জানতে চাইছি। বেলা অবেলার কথা 4-5 বছর আগে লেখা। এগুলো খুব ছোট ছোট টুকরো লেখা। আসলে আমার বিভিন্ন অনুভূতি, যে সমস্ত মানুষকে আমি দেখেছি, এটা অনেকটা স্মৃতিগদ্য বলা চলে। এবং আসলে এই বইটির জন্য আমি শহীদ কাদরী পুরস্কার পেয়েছি 2019 সালে। এটি খুব আদৃত হয়েছিল, প্রথমে এটা প্রকাশ করেছিল, এটার বোধহয় দ্বিতীয় কি তৃতীয় সংস্করণ এখন চলছে। কিন্তু এগুলো পড়ে সবাই খুব আনন্দ পাবেন, এই জন্য নয় যে এই অভিজ্ঞতা তারও, কিন্তু যে প্রেক্ষিত থেকে অভিজ্ঞতা লেখা হয়েছে সেটার সাথে যারা পাঠক তারা এক ধরনের সংযোগ। যেটি স্যার আমরা শুরুতেই দেখালাম বাংলাদেশের অর্থনীতি বর্তমান ও ভবিষ্যৎ, এটি তো এবারের বইমেলায় এসেছে। সঙ্গে আরো একটি এসেছে বাংলাদেশ কন্টেম্পোরারি ডেভেলপমেন্ট ইস্যুস। আনিস তুমি দেখাতে পারো, এটাও এবারই এসেছে। আমরা একই পটভূমি থেকে লেখা। একই পটভূমি, ইংরেজিটাও একই পটভূমি থেকে লেখা। এবং আরেকটি যেটি আপনার সামনে আছে সাকি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, যেটির কথা আমি বলছিলাম যে বইটি দেখে আমার মনে হয়েছে যে স্যার বিশ্ববিদ্যালয় জীবনকে, উপরে দেখবেন যে মধুর ক্যান্টিনের একটি ছবি আছে। জি স্যার, এটা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি। সত্যি বিশ্ববিদ্যালয় জীবন, এটি আসলে ভুলবার নয়। এবং স্যারের এই বই দেখে আমার শুরুতেই যেটি মনে হয়েছিল যে কতটা মানুষ কি বলে ভালোবাসার জায়গা হলে সেই জায়গাটা নিয়ে একটা বই লেখা যায়। স্যার যেমনটা বলছিলেন যে জীবনের সার্থকতা সেখানেই যখন আমরা মানুষকে স্পর্শ করে যেতে পারি। একদমই তাই। এবং স্যার কিন্তু তার বিশ্ববিদ্যালয়ের হারানো সতীর্থদের স্মরণে এই বইটি উৎসর্গ করেছেন। একদমই তাই। স্যার আমরা যেটি বলছিলাম যে এই যে লেখালেখি বা এই যে ব্যস্ততা, এখনকার সময় তো আপনি তরুণদের সঙ্গেও ছোট ছোট করে কাজ করছেন, আপনি স্পিকার হিসেবে বা পরামর্শদাতা হিসেবে, মেন্টর হিসেবে তো আপনি আছেনই স্যার, কি কাজ করছেন তরুণদের সঙ্গে? তরুণদের সঙ্গে প্রথম যে কাজটি করছি সেটা হচ্ছে যে তরুণদের সম্পর্কে বা তরুণদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করা। এই কথাটা আমি কেন বলছি? এই কথাটা বলছি, আমাদের প্রজন্মেও শুনেছি, আপনাদের প্রজন্মেও হয়তো শুনেছেন,
যে তরুণরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। এটা আমরা শুনেছি, আমার ধারণা আমাদের আগের প্রজন্মও শুনেছেন, আপনাদের প্রজন্মও শুনেছেন। তা এখন কথাটা হচ্ছে যে আমরা চিরকালই তরুণদেরকে দেশের ভবিষ্যৎ হিসেবে রেখে দিয়েছি। আমি মনে করি যে তরুণদের দেশের বর্তমান হওয়া উচিত, এবং যে গণ অভ্যুত্থান হলো তারপরে তরুণরা দেশের বর্তমান হয়েছে। এখন অনেকেই আমার প্রজন্মের বলেন যে এই তরুণদের হাতে দেশ ছেড়ে দিলে পরে তারা কি করবে, তারা ভুল করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি সব প্রজন্মই তার সময় ভুল করেছে, ভুল করে থেকে শিখেছে, তারপরে আবার শুধরে নিয়েছে। সুতরাং ভুলগুলোকে খুব বড় করে দেখার দরকার নেই। ভুল করে বলেই মানুষ সামনে এগিয়ে যায়, ভুল করে বলেই মানব সভ্যতা এগিয়ে যায়। সব যদি ঠিকঠাক মতো হতো তাহলে মানব সভ্যতা এক জায়গাতে স্থির হয়ে থাকতো। অতএব যেহেতু ভবিষ্যৎ বাংলাদেশটা তাদের, সুতরাং আমি মনে করি যে তাদেরকে বোঝা এবং তাদেরকে আমার অভিজ্ঞতার বলা, উপদেশ দেওয়া নয়, উপদেশ দেওয়ার মতো স্পর্ধা আমি রাখি, কিন্তু তাদেরকে আমাদের সময়কার কিছু কিছু কথা বলা এটা জরুরি। এটা জরুরি হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার অতীত তো আপনাকে জানতে হবে, মানে আপনি কোথায় যেতে চান সেটা জানতে হলে আপনি কোথা থেকে এসেছেন সেটা জানা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু কিছু মূল্যবোধ আছে যেগুলো সার্বজনীন, সেটা আগের প্রজন্মেও ছিল, বর্তমান প্রজন্মেও আছে, ভবিষ্যতেও চিরকাল থাকবে। যেমন মানুষকে তার মর্যাদা দেওয়া, মানুষকে শ্রদ্ধা করা, অঙ্গীকারবদ্ধ থাকা, আপনার দায়বদ্ধতা নেওয়া আপনার কাজের জন্যে, এগুলো, এই মূল্যবোধগুলো যেন তরুণদের মধ্যে সংক্রমিত হয়। আর তৃতীয় হচ্ছে যে আমাদের দেশটা খুব সুন্দর, ছোট, অনেক রকমের সমস্যা আছে, অনেক রকমের সংকট আছে, কিন্তু তারপরেও এই দেশের প্রতি যদি একটা ভালোবাসা, একটা মমত্ববোধ না থাকে, আমি দেশপ্রেম কথাটা উল্লেখ করলাম না, খুব খটোমটো শব্দ, কিন্তু দেশের প্রতি মমতা, মানুষের প্রতি ভালোবাসা, এটা যদি না থাকে তাহলে পরে কিন্তু আপনি আগাতে পারবেন না, এবং আপনি একা আগাতে পারবেন না, সবাইকে নিয়ে আপনাকে আগাতে হবে। আমি ছোট্ট করে একটু বলি যে তিনটি জিনিস আমাকে খুব ভীত করে। একটা ভীত করে যে আমার মনে হয় যে আমরা খুব সহিংস হয়ে গেছি। আমি একটা কথা বলি যে সন্ত্রাস আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, আর সহিংসতা আমাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। আমরা আলাপ আলোচনা, পরস্পরের সঙ্গে কথা বলার মাধ্যমে কোনো মতানৈক্যকে দূর করতে পারছি না, আমরা সহিংসভাবে, অসহিষ্ণুভাবে এটা করছি, এটা আমাকে ভীত করে। দ্বিতীয় যে জিনিসটি ভীত করে যে আমরা সাধারণত আমাদের যেটাকে বলে অর্থ এবং ক্ষমতা, সেটা দিয়ে মানুষের সাফল্য বর্তমান সময়ে আমরা নির্ধারণ করি, কিন্তু অর্থ এবং মানে ক্ষমতার বাইরেও যে মানুষ হিসাবে আপনি কেমন, আপনি সমাজের জন্য কি করছেন, পরিবারের প্রতি আপনি কতখানি দায়িত্বশীল, এটা আমার কাছে একজন সফল মানুষ, সেটা আমরা ভুলে গেছি। অর্থ এবং ক্ষমতার একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে আমরা এটা করছি। আর তৃতীয় যেটা মনে হয় যে আমরা খুব বস্তুতান্ত্রিক হয়ে গেছি, বস্তুর বাইরেও যে প্রকৃতি রয়েছে, মানুষ রয়েছে, এবং সেই বস্তুতান্ত্রিকতার বাইরে যে আমি একা চলতে পারবো না, সবাইকে মিলে যদি আমি না চলি তাহলে সামনে যেতে পারবো না, এই বস্তুতান্ত্রিকতাটাও আমাকে খুব মানে ভীত করে। যে আমরা সব কিছুই বস্তুর মধ্যে দেখি, সেটা একটা মুঠোফোন হতে পারে, সেটা একটা ব্যবসায়িক সাফল্য হতে পারে, কিন্তু তার বাইরেও যে এই যে পাখির ডাক, বাইরের প্রকৃতি, মানুষের হাসি, এই জিনিসগুলোকে অনুভব করার মতো আমার মনে হয় যে একটা সংবেদনশীলতা মানুষের থাকা দরকার, তা নাহলে মানুষ আর মানুষ হলো কি করে। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই আপনার উপদেশগুলো পাথেয় হয়ে থাকবে। হলাম আসলে, তাই না সাকি? এবং স্যার আপনি যেমনটা বলছিলেন যে তরুণ প্রজন্মের প্রতি আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, আশা করি ভবিষ্যতে তরুণ প্রজন্ম আরো অনেক বেশি সহনশীল হয়ে উঠবে এবং বাংলাদেশ খাদের কিনারে থেকে আবার সবসময় উঠে দাঁড়িয়েছে তরুণদের সেই শক্তি আছে বলে, এবং আপনাদের মতো মানুষদের মাধ্যমেই আমরা আসলে জীবনে এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার, সময় দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা। আমারও খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আপনারাও তরুণ, সুতরাং এই কথার মাধ্যমে আমি নিজে ঋদ্ধ হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর শেষ কথা হচ্ছে যে আমি খুব আশাবাদী মানুষ, আমি আশা রাখতে ভালোবাসি, আশা করতে ভালোবাসি, সবাইকে আশাবাদী করে তোলার জন্যেও আমি সবসময় চেষ্টা করি। কারণ আমার মনে হয় যে
নিরাশার তো কোনো ইতিবাচক দিক নেই। ঠিক তাই স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার।